কবিতার নাম সুতো। কোথাও কোনো সম্পর্ক নেই, রাস্তা ফুরিয়ে যাচ্ছে দ্রুত। গতি কমিয়ে আনলেও গন্তব্য এগিয়ে আসছে আরো। সম্পর্ক সংক্রামিত, ভালোবাসা বুনটহীন। অল্প 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 সময়, দীর্ঘতর নয়। শুকনো জামার পকেট থেকে পাওয়া পুরনো টেলিফোন নম্বর, ডায়াল করলেই অস্তিত্বহীন। তবুও শিকড় খুঁজছে মন। মন সম্পর্কের মেষবাড়ি পাল্টাচ্ছে। কোনো হাতই আর সম্পূর্ণ নয়, সুতো ছিঁড়ছে। নমস্কার। সুদিন গোলদারের অনুরোধে আমি প্রসূন বন্দ্যোপাধ্যায় আমার সুবর্ণা ও জানালার গল্প কাব্যগ্রন্থ থেকে সুতো কবিতাটি পাঠ করে শোনালাম। নমস্কার। কবিতার নাম অরূপ রতন। আমায় তুমি ডাকলে কেন এমন করে? সব কাজ যে আমার আছে ওগো বাকি পড়ে। রাজা হতে চাইনি কভু, করলে তুমি রাজা মোরে। স্বপনপুরে রানী ছিলেন, এমন সাজা কেন দিলে? রানী গেল, স্বপ্ন গেল, সব যে গেল হারিয়ে। রাজা হবার নেই তো সাধ, তবু দিলে ভরিয়ে। রাজা রাজ্য দিলে, দণ্ড দিলে, মাথায় দিলে উষ্ণিস। প্রজারা দেয় জয়ধ্বনি, করে আমায় করে নিস। আমি দ্বিধা দ্বন্দ্বে কাটাই, নিজেকে নিয়েই মশগুল। ভুলের ফাঁদে পড়ে আমি সব যে করি ভণ্ডুল। দেখার আগে ভাবলে না সব কি আমি সইতে পারি? তোমার দেওয়া রাজমুকুট আমি কি ভার বইতে পারি? রাজপোশাক সিংহাসন, যুদ্ধে ডাকে রক্ত চোখ, আমার যে হৃদয় মাঝে জেগে ওঠে অথই শোক। জীর্ণকুটের ছিন্ন দ্বারে ছিলেম সুখে প্রিয়র সাথে, স্বপ্ন আশা ছিল সবই, আমি ছিলাম রানীর বেশে। আমার যে আজ নেই কিছু, প্রেম ছাড়া দেবার মতন, তবু আমায় সাজালে তুমি এমন করে অরূপ রতন। প্রভু তুমি থেকো পাশে, তবেই হব অমূল্য ধন। ভালোবাসায় ধন্য করো, রেখো আমায় আমার মতন। নমস্কার। নমস্কার, আমি সীতামা দাস। আমার নিবেদন কবি আর মাহমুদের লেখা পাখির মতো। আম্মা বলে পড়ে শোনা, আব্বা বলেন মন দে। পাখি আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণ ফুলের কুলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরে তারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়বো, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরবো। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। শুভ সন্ধ্যা। প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক মাননীয় সুদিন গোলদারের আমন্ত্রণে আজ আমি 3টি কবিতা শোনাব। আমার প্রথম কবিতা সন্ন্যাসী। ভেবেছিলাম সন্ন্যাসী হব, তারপর একা একা পথ চলা। কিছুটা সময় গাছেদের সাথে গল্প কথা। গাছ বলল সন্ন্যাসী হতে চাওয়া এক লালসা। সন্ন্যাসী হওয়া যায় না, সন্ন্যাসী জন্মায়। যুগ যুগ ধরে আমি বাতাস দিচ্ছি, আশ্রয় দিচ্ছি, ফুল দিচ্ছি, ফল দিচ্ছি, সব বিষাক্ত বায়ু শুষে নিচ্ছি। তবু আমি গাছ, সন্ন্যাসী নই। তাকিয়ে দেখো
আকাশে ঘন কালো মেঘ, এখনই অঝরে বৃষ্টি নামবে। এসো আজ আমরা একসাথে বৃষ্টিতে ভিজি। আমার দ্বিতীয় কবিতা সম্পর্ক। তবুও তোমাকে স্পর্শ করেই বেঁচে আছি। এভাবে তুমি সরে যেতে পারো না, ভেসে যেতে পারো না, মুছে যেতে পারো না। দেখো আমি কেমন জীর্ণ হয়েছি। দেখবে একদিন পাতা ঝরে যাবে, ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে। তারপর কোনো এক গধূলি বেলায় ঘুমিয়ে পড়বো তোমারই বুকে মাথা রেখে। তখন শূন্য ভূমি দেখিয়ে কেউ কেউ বলবে এখানে একদিন গাছ ছিল। আর তৃতীয় কবিতা উৎসব। নীরবতা ভেঙে বৃষ্টি নামে। এই মেঘলা দিনে বড় ইচ্ছা জাগে চাঁদকে জড়িয়ে ধরে একটা আস্ত চুম্বনের ছবি আঁকি। ঝরা পাপড়ি কুড়িয়ে একটা গোলাপ নির্মাণ করি। দেখো সব আবর্জনা ধুয়ে গেছে। লাল পেরে শাড়িতে আজ তোমায় বেশ লাগছে। এসো আলপনা আঁকি। নমস্কার। নমস্কার। প্রতিধ্বনির সম্পাদক শ্রী সুদিন গোলদার মহাশয় এবং ইচ্ছে নদীর সম্পাদক শ্রী বিপ্লব চক্রবর্তী মহাশয়ের আমন্ত্রণে আমি শাকিলা বেগম একটি অনুগল্প আমারই লেখা পাঠ করছি। তফাৎ। মা, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে তুমি আমাকে বাবুদের বাড়ি কাজে নিয়ে যেতে চেয়েছিলে। আমি যাইনি কারণ লেখাপড়া শিখে আমি নিজেই বাবুদের বাড়ির মেয়েদের মতো হতে চেয়েছি। তুমি হাসতে, হেসে বলতে, তা হয় না রে ইন্দু, ওদের বাড়ির মেয়েদের সঙ্গে আমাদের বাড়ির মেয়েদের অনেক তফাৎ। আমি জোর দিয়ে বলতাম, সেই তফাৎটাই তো ঘুচিয়ে দিতে চাই মা। তুমি মাথা নাড়তে, তুমি হয়তো জানতে কি তফাৎ। আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম, রেজাল্ট বেরোতে দেরি আছে। আমার কথা মতো তুমি আমাকে কম্পিউটারে ভর্তি করে দিলে। রোজ সকালে 2 ঘন্টা করে ক্লাস। বিকেলটা ফাঁকা ছিল বলে তুমি একদিন বললে, কদিন ধরে গরমে শরীরটা ঠিক যাচ্ছে না, বাগানবাড়ি কাকিমার কাজটা করে দিয়ে আয় না মা। ওদের কাজ হালকা, মায়ে বয়ে থাকে। আমি রাজি হলাম। ওদের বাড়ি পিছন দিকে আম জাম কাঁঠালের বাগান বলে সবাই বাগান বাড়ি বলতো। নির্ঝরটা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে আর 2-4 মাসের মধ্যেই চাকরিতে ঢুকবে। ওর সঙ্গে পড়তো এক বান্ধবী অহর্ণা, যখন তখন এসে ওর ঘরে ঢুকে পড়তো। নিঃশব্দে খিল তুলতো। পরনে আঁটো নীল জিন্স, উপরে সাদা লাল টপ, ছোট্ট চুল টপনট করে বাঁধা থাকতো। ফর্সা ঘাটা ধপধপ করতো। হাই হিল জুতোর খটখট শব্দ তুলে ও ঘরে ঢুকে যাবার আগে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতো। একদিন বিকেলে কাকিমা মন্দির কমিটির মিটিং এ গিয়েছিলেন। ফাঁকা ঘরে নির্ঝরদা আমাকে সদ্য মোছা মেছে থেকে চাপটে ধরে বিছানায় তুলল। তারপর যা হবার তাই হলো। আমি যেন নতুন করে নিজেকে আবিষ্কার করলাম। তারপর রোজই ফাঁকতাল বুঝে ফাঁকা ঘরে যেতে লাগলাম। চলতে লাগলো নেশার খেলা। এই সম্পর্কের কোনো পরিণতি নেই জেনেও কি এক অমোঘ টানে বারবার বাগান বাড়িতে যেতে লাগলাম। কিন্তু তোমার চোখকে ফাঁকি দিতে পারলাম না। তুমি চুলের মুঠি ধরে খুব মারলে, ঝুপড়ির দেয়ালে সজোরে মাথা ঠুকে দিলে। আমি থম মেরে বসে রইলাম, একটুও কাঁদিনি। কিন্তু কদিন পরে বুঝলাম কেমন খাল কেটে কুমির এনেছি। নির্ঝরটা কথাটা শুনেই বলল, যা টাকা লাগে দিচ্ছি, হাসপাতালে গিয়ে ফেলে আয়। তুমি টাকা নাওনি। পাড়ার লোকের চোখ কান বাঁচিয়ে চুপি চুপি আমাকে নিয়ে হাসপাতালে গেলে। 5-6 বাড়ির বোনাসের টাকা ডাক্তার নার্সের হাতে তুলে দিলে। তুমি আমায় বুঝতে দিতে না, কিন্তু আমি জানি রাতের বিছানায় তুমি শুয়ে শুয়ে মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে। মোবাইল সারাবার দোকানে কাজ করে এমন একজনের সঙ্গে তুমি তড়িঘড়ি আমার বিয়ে দিয়ে দিলে। পাছে কেউ কিছু জেনে ফেলে, পাথে কথা 5 কান হয়। বিয়ের পরেও তুমি ভয়ে ভয়ে ছিলে, যদি আমি বাঁচা হই। বিয়ের আগে ছুরি কাছে ঠেকেছে। বছর না ঘুরতেই আমার কোল আলো করে বাবু শোনা এলো। তুমি ওকে চোখে হারাও,
বলো 7 রাজার ধন 1 মানিক। সেবার যখন দিন 7 তোমার কাছে থাকতে এলাম, তুমি আমাকে বাগানবাড়ি কাকিমার সঙ্গে দেখা করতে পাঠালে। কেন পাঠালে জানি না, আমি যেতে চাইনি। তবু লাল টুকটুকে শাড়ি পরে ডগডগে সিঁদুর দিয়ে হাত ভর্তি শাঁখা নোয়া নিয়ে আমি দেখা করতে গেলাম। কাকিমা 1000 টাকার নোট বাড়িয়ে বললেন, ছেলের জন্য জামা জুতো দোলনা কিনবি, কিন্তু পরের বার এসে আমাকে দেখাবি। আমি নিতে চাইনি, হাতে গুঁজে দিলেন। ঠিক তখনই অহর্ণা ঢুকলো, সেই একই রকম সুন্দরী, শুধু মুখটা একটু শুকনো লাগলো। হয়তো অফিস থেকে সোজা চলে এসেছে, এতদিনে নিশ্চয়ই চাকরি বাকরি পেয়ে গেছে। কাকিমা ওকে সোফায় বসতে বললেন। ও রূঢ় ভাবে বলল, আমি এখানে বসতে আসিনি, শুধু আপনাকে একটা কথা জানাতে এসেছি, যাতে আপনি কথাটা আপনার ছেলের কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারেন। আমি জব চেঞ্জ করে দিল্লি চলে যাচ্ছি। নির্ঝর আমাকে অ্যাবর্শন করার জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি করব না। যার কোনো দোষ নেই তাকে কেন নিজেদের স্বার্থে নষ্ট করব? I will bring him or her up as a single parent. আমার সে ক্ষমতা আছে। আমার বাবার অন্য একজনের সঙ্গে অ্যাফেয়ার ছিল বলে আমার মা ডিভোর্স করে আমাকে সিঙ্গেল প্যারেন্ট হিসেবে মানুষ করেছেন, কাজে আমিও পারবো। অহর্ণার দরজাটা ধড়াম করে লাগিয়ে বেরিয়ে গেল। আমি আর মিষ্টিগুলো গিলতে পারলাম না। কাকিমাকে কিছু না বলেই অন্ধকার রাস্তায় বেরিয়ে এলাম। অহর্ণা পারলো, আমি পারলাম না কেন মা? আমি কেন ফুল হয়ে ফোটার আগেই একটা কুড়িকে হাসপাতালে রাস্তা করে ব্যান্ডেজ তুলোর সঙ্গে কালো ক্যারি ব্যাগে ফেলে এলাম? কেন কেন? ইতি তোমার ইন্দুমুখী।
আমি রাজু সরকার। কবিতার নাম সুন্দর সকাল। আমি একটা সুন্দর সকাল পেতে চাই, শিশুর হাসির মতো নবলীন সুন্দর। উষার রক্তিম আকাশের চোখ খুলতেই ফর্সা হয়ে হবে প্রকৃতি। তখন পাখির কোমল বাসা থেকে ডেকে উঠবে সকালের ঘুম ভাঙাতে। আমার একটা প্রকৃতির চোখ লুকিয়ে আছে অন্তরের গভীরে। আমি একটা সুন্দর সকাল পেতে চাই এই বাংলার নানা ঋতুকে ঘিরে। মুগ্ধ হই বারবার আমি, যেমন শরতের সাদা শিউলি, হেমন্তের রাধাচূড়া, বসন্তের কৃষ্ণচূড়া যখন ছড়িয়ে রয় আমার উঠানে, আর আমি খালি পায়ে সবুজ ঘাসে ফুল করব দুহাত ভরে। আমি একটা সুন্দর সকাল পেতে চাই রবীন্দ্রসঙ্গীতে বা রজনী সঙ্গীতে কিংবা বিদ্রোহী নজরুল সঙ্গীতে। কবিতা হলেও চলবে রূপসী বাংলার কবি জীবনানন্দের বা প্রকৃতিপ্রেমী কবি জসীমউদ্দিনের। আমি দূর দিয়ে ভেসে আসবে প্রভাতের প্রিয়ার সঙ্গীতের সুর, সাথে তানপুরার মিষ্টি আওয়াজ। আমি একটা সুন্দর সকাল পেতে চাই আমার প্রিয় শরৎ ঋতুর আগমনে। শরতের গাঢ় নীল আকাশ রবে আমার মাথার উপরে, আর হালকা কুয়াশা শূন্যের পরে ভাসবে। আমি হেঁটে যাব নগ্ন পায়ে কচি সবুজ শিশিরে ভেজা ঘাস পেরিয়ে দিগন্তরের একটু দূরে। আমি একটা সুন্দর সকাল পেতে চাই বাংলার সোনালী ফসল যখন বিঘে বিঘে পেকে চাষিদের চোখে সুদিনের আলো মাখে, আর আমি চেয়ে দেখব দু নক্ষত্রের মতন দু চোখের আলো মিলিয়ে। আমি একটা সুন্দর সকাল পেতে চাই যখন বর্ষায় পুষ্ট জলে অরণ্যের সবুজ আরো গাঢ় সবুজ হয়ে ওঠে, বাংলা আবার সবুজ ভরে ওঠে। আমি একটা সুন্দর সকাল পেতে চাই হেমন্তের খেজুরের গুড়ে পাকের ঘ্রাণ যখন আমার হৃদয় ভরে ও ভোরের ঘুম ভেঙে যায়। আমি আমার বাংলার এমনই কিছু এক সুন্দর সকাল পেতে চাই। নমস্কার। নমস্কার, আমার আজকের কবিতাটার নাম স্বাধীনতার মূল্য। কত বাঁধার প্রাচীর সরিয়ে স্বাধীনতা তুমি এসেছো, কত শহীদের রক্ত ঝরিয়ে স্বাধীনতা তুমি এসেছো। তোমারে খুঁজে পেয়েছি বিধবা মায়ের কান্নার মাঝে, তোমারে বুঝি দেখেছি ভগৎ কবির ফাঁসির দড়িতে। তোমারে ক্রয় করেছে কত ভগ্নী লজ্জা বিকিয়ে, স্বাধীনতা পেতে যে মূল্য দিতে হয় তারা তা জেনে গেছে। মৃত্যুঞ্জয় সূর্য সেন ওই অস্ত্রাগারের দ্বার ভেঙেছিল, ওই প্রাণ বিনয় বাদল দীনেশেরা বারবার দিয়েছিল। অরবিন্দ আজাদ, গান্ধী, টিপু, ঝাঁসির রানী রক্ত দিয়ে লিখে গেল স্বাধীনতার বাণী। বাঘা যতীন, প্রীতিলতা, মাতঙ্গিনী হাজরার আত্মদান ভাস্বর হয়ে রবে চিরদিন, হয়ে রবে চির অম্লান। তোমারে লোভিতে দামাল সুভাষ নিজ গৃহ ছেড়েছিল, কাউকে সঙ্গে না নিয়ে বন্ধুর পথে পাড়ি দিয়েছিল। জার্মানি আর জাপানের পথ ঘুরে লড়াই মুনে সে একতানে এক সুরে বেঁধেছিল ভারতবাসীরে। সে আজাদহীন ফৌজ গড়েছিল জাতিরে মুক্ত করিতে, যারা শুধু সুপ্ত ছিল তাদের জাগিয়েছিল আঘাতে আঘাতে। রাসবিহারী, প্রমূল্য আর কত শহীদের নাম, স্বাধীনতার বেদিমূলই হলো শহীদদের ধাম। হায়, স্বাধীন ভারতে যখন দেখি ভাইয়ে ভাইয়ে প্রাণ নিচ্ছে, তখন হতাশায় ম্রিয়মান হয়ে হৃদয় ক্লিষ্ট হয় দুঃখে। কি বলো দিচ্ছি ভাই রক্তলব্ধ স্বাধীনতার মূল্য? সত্যি বলো তো মোদের হৃদয়ে শহীদের স্মৃতি পেয়েছে কি ঠাঁই? যারা অকাতরে স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, দিনান্তে তাদের স্মরণে একটি প্রদীপ জেলেও রক্ষারে করে। নমস্কার।